কমিশন যেটা হইলো কামাল ভাইয়ের নেতৃত্বে, ওখানে অনেকগুলো বিষয় প্রস্তাবনা আসছে এবং এই প্রস্তাবনার ভিতরে যেগুলো ডুয়েবল শর্ট টার্মে, ওগুলো মানে একটা লিস্ট উনি আমাদেরকে দিচ্ছেন মন্ত্রণালয়, ওইটা আমরা আলোচনা করছি। এবং ওখানে খুবই স্পেসিফিকলি যদি আমি বলি, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটা আছে বাংলাদেশের মিডিয়া, সেটা হচ্ছে মালিকানার প্রশ্ন। এবং মালিকানার প্রশ্নের সাথে সাথে যুক্ত হচ্ছে আসলে গুড কম্পিটিশন এবং গুড একটা যে বিজনেস যে সুযোগ আছে, কম্পিটিশন এবং বিজনেস, মিডিয়া তো একটা বিজনেসও বটে। ওইটার জন্য আসলে কি ধরনের লিগ্যাল অ্যান্ড আদার্স মেকানিজম আছে, ওগুলোকে এক্সপ্লোর করা এবং ওগুলো আসলে কিভাবে বাস্তবায়ন হবে। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যেটা ওয়ান হাউস ওয়ান মিডিয়া যেই প্ল্যানের কথা উনি বলছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনেক পত্রিকা বা অনেক জায়গা থেকে এই জিনিসগুলো নিয়ে অনেক প্রতিবাদ আসতেছে। বিভিন্ন শিল্পগোষ্ঠী বাংলাদেশে গত 15-16 বছর না শুধু, এর আগে পরে মিলিয়ে অনেক মিডিয়া তৈরি করছে। এবং একটা হাউজেরই বা একটা পরিবারেরই বা একটা শিল্পগোষ্ঠীরই দেখা যাচ্ছে 2, 3, 5, 6 করে পত্রিকা বা বিভিন্ন ধরনের মিডিয়া প্রতিষ্ঠান আছে। তো এইটা এক ধরনের গুড কম্পিটিশনের সুযোগকে নষ্ট করছে। এটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি বাংলাদেশের মিডিয়া, যেটা আমি রিসেন্টলি আমার একটা বক্তব্য বলেছি, সেটা হচ্ছে বাংলাদেশের মিডিয়ায় যেটা এখানেও একজন আলোচনা করছেন, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি দরকার। আপনার রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ছাড়া, যেমন আমরা আজকে সরকারে আছি, আমরা জনগণের কাছে অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল, সব কিছুর জবাব দিতে বাধ্য যদি আপনারা প্রশ্ন করেন। এমনিভাবে আমি মনে করি সংবাদ মাধ্যম, অবশ্যই প্রত্যেক সাংবাদিক না, সবাইকে ধরে ধরে প্রশ্ন করার বিষয় না, মব করার বিষয় না, কিন্তু সংবাদ মাধ্যম যারা নীতি নির্ধারক আছেন বা যেই নীতি নির্ধারণ পর্যায় থেকে সংবাদ মাধ্যমে বিভিন্ন নিউজ হয় বা অপিনিয়ন তৈরি হয়, সেটাকে অবশ্যই প্রশ্ন করার এবং অ্যাকাউন্টেবল করার সুযোগ থাকা উচিত। মানে আপনি বলতে পারেন না যে পার্লামেন্টারিয়ানরা প্রশ্ন করা যাবে, জুডিশিয়াল অফিসারদেরকে প্রশ্ন করা যাবে, ইভেন সিকিউরিটি এজেন্সিকে প্রশ্ন করা যাবে, কিন্তু সাংবাদিকদেরকে প্রশ্ন করা যায় না। আমি চাই না যে এই জিনিসটা থাকুক। এইখানে আলোচনায় আমি মনে করি যে এটা আমাদের সেকেন্ড ইস্যু, যে আমরা যদি মালিকানার প্রশ্নটা সমাধান করতে পারি, সেটা আমি মনে করি যে অনেক বেশি জটিল একটা প্রক্রিয়া। কারণ যেই মিডিয়া কমিশনে যেভাবে বলা আছে, সেটা একটা দীর্ঘ সময় লাগবে, একটা সময় দিতে হবে মার্জারের জন্য অথবা একটা ছেড়ে আরেকটাকে এটা বিক্রি করে দেওয়ার জন্য। আমি মনে করি যেটা একটা দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু যদি আমরা যেটা করা যাবে সেটা হচ্ছে, আমরা সাংবাদিকদের জন্য যে সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে, আমরা মনে করি এটা ডুয়েবল। এখানে এই আইনের কয়েকটা ধারা আমার কাছে মনে হয়েছে, এবং আমাদের যারা এখানে পর্যালোচনা করছি, যে আমাদের কাছে মনে হয়েছে যে কিছু কিছু ধারাতে আরও বেশি আমাদের কমিশনের সাথে একটু বসা দরকার। আমাদের লেজিসলেটিভ বিভাগ আছে একটা সরকারের, ওখানে পাঠানো দরকার, ওদেরকে পাঠিয়ে দেখা দরকার এখানে কোনো লিগাল লুপহোলস আছে কিনা। আমরা এতটুকু করার জন্য অপেক্ষা আছি। এরপরে আমরা এই আইনটা হয়তো ক্যাবিনেটে তুলবো এবং এটা আমরা যাতে আইনে আকারে আসে সেটা চেষ্টা করব। এটা হচ্ছে মিডিয়া সুরক্ষা আইনের বিষয়টা। সাংবাদিকতা সুরক্ষা আইন, নট সাংবাদিক সুরক্ষা আইন। আর আরেকটা বিষয় যেটা আছে যে এখানে একটি প্রস্তাব আছে যে 3টি প্রতিষ্ঠানকে একসাথ করা এবং এটা স্বায়ত্তশাসন। আজকেও হাইকোর্টে মামলার হিয়ারিং চলতেছে। এটা অনেক আগে একটা মানবাধিকার সংগঠন, ওনারা একটা মামলা করেছেন টিভি এবং রেডিও স্বায়ত্তশাসন নিয়ে। এখন বাংলাদেশে বিদ্যমান বাস্তবতায় 1990 সালের গণ অভ্যুত্থানের সময়ে যেই বাস্তবতা ছিল, তখন বাংলাদেশে বিটিভি ছিল, তখনও বোধহয় অন্য কোনো টিভি চালু হয়নি। পরে 98-99 গিয়ে হয়তো এই টিভি চালু হয়েছে। এখন তো বাংলাদেশে টিভি আছে, আমার অনুমোদন, আমাদের মন্ত্রণালয় থেকে অনুমোদিত হচ্ছে বোধহয় 42 কিংবা 44টা, চলতেছে 34 কিংবা 34টা। আমি হয়তো একটা দুইটা কম বেশ হইতে পারে। তো এই সময়ে এসে আসলে বিটিভি, বেতারের অবস্থা আপনারা জানেন, বা যে রেডিওর বাংলাদেশের বাস্তবতা,
রেডিও আসলে কিভাবে শুনে মানুষ, বা আসলে আমি যখন রেডিওর বেতার কার্যালয়ে গেছি তখন আমি দেখার চেষ্টা করছি বেতারে আসলে কাদেরকে রিচ করতেছে, এবং আমি তাদেরকে একটা স্টাডি করতে দিছি যে ধরেন না আপনার উপকূলের লোকরা বেতার হয়তো মাঝে মধ্যে তাদের লাগে একটা বছরের একটা সময়, ঘূর্ণিঝড় থেকে শুরু করে আরো অনেকগুলো, বা অনেকে হেলথ ইস্যুজে, পাবলিক হেলথ ইস্যুস কিছু জিনিস আছে সরকারের প্রচার প্রচারণার জন্য বেতার লাগে। কিন্তু এই যে বেতার, বিটিভি এবং বাসস, আমাদের একটা নিউজ এজেন্সি আছে, এগুলোকে মিলিয়ে একত্রে জাতীয় সম্প্রচার সংস্থা করা, এটার আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে। আমি মনে করি এটা আমাদের একটা সম্মিলিত একটা জায়গা তৈরি করবে। স্বায়ত্তশাসনের প্রশ্নটা আমি মনে করি যে আমাদের আরো ডিসকাশন করা উচিত। সেটা 90-এর প্রেক্ষাপট থেকে এখন কিভাবে আলাদা, আমরা অলরেডি একটা বিষয়ে কথা বলছি। আমরা আইন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় বা যেই রিলেভেন্ট মন্ত্রণালয়গুলো আছে সেখান থেকে যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে আমরা একটু বসবো, বসে আবার এই এখানে যে স্বায়ত্তশাসনের প্রশ্নটা আছে এটা দেখার চেষ্টা করব। কিন্তু আমি তিনটা সম্মিলনের পক্ষে, এবং তিনটাকে মিলিয়ে একটি প্রতিষ্ঠান করলে আমি মনে করি যে আসলে প্রতিষ্ঠানটা কার্যকর হবে, এবং এটা বিভিন্ন দেশে এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা আছে। বাংলাদেশে এইভাবে বিচ্ছিন্নভাবে করার কারণে যেটা হয়েছে যে অনেক ধরনের অনেক কর্মচারী পড়ে আছে অলস, যাদের আসলে কোনো কাজ নাই, জাস্ট তারা চাকরি করতেছে। এবং তাদের যে গোল্ডেন হ্যান্ডশেক করব আমরা, যে তাদের কাজের অনেকে আছে যাদের হচ্ছে যে টেকনিশিয়ান হিসেবে নিয়োগ হয়েছে অনেক আগে, তাদের টেকনিকটা এখন আর নাই, মানে তারা যেই নো হাউ নিয়ে আসছিলেন 90-এর দশকে, ওই নো হাউ বা টেকনিক্যাল নো হাউ এখন দিয়ে এখন আর কাজ করা যায় না। এখন তো দুনিয়া বদলে গেছে, ডিজিটাল এই যে ঢুকে গেছে, ফলে অনেকেই আসলে আমাদের চাকরি থেকে বিদায় করা দরকার, ওনাদেরকে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া দরকার, এবং নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া দরকার। তো আমি মনে করি ওইটা আরেকটা বিষয় আছে যেটা আমরা দেখতে চেষ্টা করতেছি যে আসলে মিডিয়াগুলো বা তিনটা প্রতিষ্ঠানকে মিলানো এবং স্বায়ত্তশাসনের প্রশ্নটা আসলে সবাই মিলে পর্যালোচনা করা। এখানে আর একটা বিষয় আছে, সেটা আমি বলে শেষ করি, একটা বা দুইটা। সেটা হচ্ছে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মিডিয়াতে আছে, সেটা হচ্ছে বিজ্ঞাপনের হার নির্ধারণ। এবং সরকার যে বিজ্ঞাপন দিচ্ছে, সরকার ঠিক করে দেয় যে এই পত্রিকার সার্কুলেশন কত। তো এই প্রক্রিয়া যেটা হচ্ছে যে 1.5 লাখের উপরে যদি পত্রিকা সার্কুলেশন হয়, 1,51,000 বা এরকম সামথিং লেখা আছে, তাহলে আপনি হচ্ছে 950 টাকা পাবেন। এটার দুইটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এক হচ্ছে মূল্যস্ফীতির তুলনায়, যেটা কমিশন প্রস্তাব করছে, যেটা আমি সমর্থন করি। মূল্যস্ফীতির তুলনায় এটা আসলে অন্যায্য, কারণ 2014 সালের 950 টাকা আর এখনকার 950 টাকা অর্ধেকে নেমে গেছে টাকা, মানে ওই সময়ের 100 টাকা এখন 50 টাকা। তো এটা আমাদের অলরেডি আলোচনা আছে, ডিএপিতে আমরা আলোচনা করছি যে এটা আমরা বাড়াবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা বা নিজেদের পত্রিকাতে যেটা প্রচার সংখ্যা 2,000ও না, সেটাকে 1,50,000 2 লাখ দিয়ে রাষ্ট্রের টাকা লুটপাট করছেন। রাষ্ট্রের টাকা জাস্ট হচ্ছে যে এই যে বিজ্ঞাপনের নামে বিভিন্ন নেতা মন্ত্রীদের হচ্ছে যে বা এমপিদের হচ্ছে যে বিভিন্ন পত্রিকা চালু করছে। আমরা মনে করি যে খুব শীঘ্রই আমরা একটা এই গত 15 বছরের মিডিয়া সিচুয়েশন নিয়ে আমরা চেষ্টা করব যে একটা এক্সপ্যান্ডিং করার জন্য। এটা আমাদের একটা উদ্যোগ আছে, যেটা মন্ত্রণালয় থেকে হইতে পারে। আরেকটা আলোচনা চলমান আছে যেটা জাতিসংঘ থেকে আমরা হইতে পারে, যে শুধুমাত্র এই সিস্টেম না, যে মিডিয়া পুরা এস্টাবলিশমেন্টটা কিভাবে পলিটিসাইজড হয়েছে, এবং এটার ভুক্তভোগী আজকে সাংবাদিকরা নিজেরা বললেন যে ওনারা নিজেরাই এটার ভুক্তভোগী। ফলত আমি মনে করি যে ওখানে আমাদের এই গত 15 বছরে একটা এক্সপ্যান্ডিং দরকার আছে। প্রত্যেকটা হাউস কিভাবে ডেভেলপ করছে এবং ওরা আসলে সাংবাদিকদের সাথে কিভাবে আচরণ করছে, সাংবাদিকরা কতটুকু আন্ডার ডিউরেস যেটাকে বলে প্রেশারের ভিতরে ছিল কি ছিল না, এবং কোন কোন হাউস কি নীতিমালা অবলম্বন করছে, এবং ওইটা কিভাবে বাংলাদেশের ডেমোক্রেসি ডেটোরিয়েট করছে, এটা আমাদের আসলে জানা দরকার, এবং বাংলাদেশের জনগণ এটাও জানতে চায়। তো আমি মনে করি যে ওই বিষয়টা আমরা আলোচনা করব, এবং ডিএপির সাথে আমরা একটা টাস্ক ফোর্সের বিষয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে সাংবাদিকতার বিজ্ঞাপন হার পুনর্নির্ধারণ এবং সার্কুলেশন নম্বর। এটা আমরা
আবার তদন্ত করে এটা ঠিক করব। সার্কুলেশনের নাম্বার ঠিক করার জন্য বিভিন্ন রকম প্রক্রিয়া আছে। সে প্রক্রিয়ার ভিতরে একটা প্রস্তাব করা হয়েছে যে কুপন, মানে বিক্রি কত হয় একটা পত্রিকা, ওইটা দিয়ে কুপন নিয়ে মানে আলোচনা করার জন্য বা ওইটা দিয়ে বোঝার জন্য। কিন্তু আসলে এইভাবে সম্ভব না। আর সবচেয়ে আরো সফিস্টিকেটেড উপায় হচ্ছে যে রাজস্ব দেয় কিনা। এখন আপনারা শুনলে অবাক হবেন, আমাদের খুব বাংলাদেশের একজন বড় সম্পাদক, বড় হাউজের একজন সম্পাদক বলছেন আমরা 1-2টা হাউস বাদে আর কেউ ট্যাক্স দেয় না। তো আপনারা যেটা বলেন যে সাংবাদিকদের সুরক্ষা অধিকার থেকে শুরু করে আরো 10টা বিষয়, আমি এটা সবার পক্ষে, এবং আমি নিজে এক সময় সাংবাদিকতা করতে চেষ্টা করছি, পারি না, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, আমাকে 13,000 টাকার অফার করছিল 1 মাসে বাংলাদেশের যে কোনো একটা টিভি চ্যানেলে। তো উনি তো বলছেন 15,000 টাকা দিয়ে, কে বলছেন 15,000 টাকা দিয়ে শুরু করছেন। তো আমি 13,000 টাকা 6 দিন 2 দিন নাইট, মানে ডাইন ডিউটি 2 দিন নাইট হচ্ছে 6টা থেকে আপনার হচ্ছে যে 2টা পর্যন্ত 8 ঘন্টা যাবে, আর অন্য দিন হচ্ছে যে ধরেন 11টা থেকে 8 ঘন্টা। তো এরকম করে হচ্ছে যে 6 দিনে আপনাকে 13,000 টাকা দেওয়া হবে। এটা গত বছরের শুরুর দিকে ঘটনা। তো এখনো ওইভাবে হয়তো বাংলাদেশের ইকোনমি অত বেশি চেঞ্জ হয় না। তো 13,000 টাকা দিয়ে একটা মানে মাস্টার্সের স্টুডেন্ট বলেন বা গ্র্যাজুয়েট করে ফেলছে, যে গ্র্যাজুয়েশন যা সে আসলে কি করবে, নিজে কি খাবে আর ফ্যামিলিকে কি পাঠাবে। তো এই বাস্তবতা আছে। আমি এগুলো সবই সংবেদনশীলতার সাথে দেখতে চাই, আমরা সরকার সংবেদনশীলতার সাথে দেখতে চাই, এবং যত ধরনের পজিটিভ অ্যাপ্রোচ আছে সেটা আমি নিতে চাই। পলিটিক্যাল আলোচনা, যেটা মামলা এবং হয়রানির বিষয়টা আমি আসতেছি, এটা আমি বলবো। কিন্তু আমি সাথে সাথে চাই, এটা সাংবাদিকদের স্বার্থে যেটা দরকার সেটা হচ্ছে এই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা, এবং যারা সংবাদ মাধ্যম চালান তাদের ট্যাক্সেশন, তারা যদি রাষ্ট্রকে ট্যাক্স না দেয় তাহলে এটা তো হইতে পারে না। এবং অধিকাংশ হাউজেরই কোনো এই পলিসি নাই যে সে রাষ্ট্রকে ট্যাক্স দিবে। অধিকাংশ হাউজে এইভাবেই চলতেছে আর কি, রাজনৈতিক একটা বোঝাপড়ার ভিতর দিয়ে চলতেছে। আমি এই দলকে সাপোর্ট করি, সুতরাং আমার কি ট্যাক্স, এবং আমি কত সংখ্যা দেখাবো সেটা আমার উপর নির্ভর করে। মন্ত্রীকে কল দিব, মন্ত্রী তো নম্বর লিখে দিবে, বা মন্ত্রীর উপরের লোকদেরকে দিয়ে কল দেওয়াবো, নম্বরটা লিখে দিবে। তো এইভাবে পুরো রাষ্ট্রে একটা লুটপাটের একটা পলিটিক্যাল ইকোনমি গ্রো করছে। সেটা হয়তো আমরা আমাদের জায়গা থেকে একটু কমানোর চেষ্টা করছি, পুরোটা আমরা বদলাইতে পারি না, আমরা সেই কথা বলবো না, এত সহজে সম্ভবও না। তো আমরা এই 3টা কাজ যেটা আমি বললাম, সেটা হচ্ছে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা করতে চাই। দ্বিতীয় হচ্ছে রেডিও টেলিভিশনের যে স্বায়ত্তশাসন এবং 3টা প্রতিষ্ঠানের একীভূতকরণের বিষয়টা আমরা দেখতে চাই। আর তৃতীয় বিষয়টা হচ্ছে মিডিয়ার তালিকা এবং লাইসেন্স পুনঃমূল্যায়ন থেকে শুরু করে বিজ্ঞাপন হার, এটা সমন্বয় করা মূল্যস্ফীতির সাথে, এটা আমরা করতে চাই। এছাড়াও সাংবাদিকদের, যেটা আমি বারবার শুনতেছি, সেটা হচ্ছে যে স্থানীয় যারা সাংবাদিক আছেন, সত্য আছে গ্রামে সাংবাদিকরা কি করে, আমার ফ্যামিলি ভুক্তভোগী বা আরো আমরা তো গ্রামে বড় হয়েছি, আমরা দেখে আসছি। সো ওই নেগেটিভগুলো জিনিসগুলো আছে। পজিটিভটা হচ্ছে আপনার তো স্থানীয় সাংবাদিক লাগবে। এটা তো আপনি স্থানীয় সাংবাদিক ছাড়া তো আসলে আপনার পুরো দেশের আপনি পরিস্থিতি বুঝতে পারবেন না। তো এটা আসলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা কি হওয়া দরকার সেটা আমরা আলোচনা করতে চাই, যে স্থানীয় সাংবাদিকরা যাতে সুরক্ষাটা পান, এক। সেকেন্ড হচ্ছে এই যে ধরেন না 30-40টা পত্রিকা স্থানীয়ভাবে দরকার তো নাই আসলে। এই যে বাড়বাড়ন্ত, এটাও আসলে আমাদেরকে সীমিত করা দরকার। এবং কোনো সাংবাদিক দেখা যায় যে স্থানীয় জায়গাতে ওনারা 5টা কি 6টা পত্রিকার একজনই প্রতিবেদক, উনিই শুধু সংবাদ সংগ্রহ করেন 4-5টা হাউসে। তো হাউসগুলোকে আসলে অ্যাকাউন্টেবল করা দরকার, যে তুমি যদি স্থানীয় কাউকে সাংবাদিক হিসেবে নাও তাহলে তুমি কি পলিসি করবা, কি কতটুকু বেতন দিবা না দিবা, ওই অ্যাকাউন্টেবিলিটি হাউসগুলোরও দরকার আছে। না হলে ওখানে যে সাংবাদিক, তিনি যদি 1,000 টাকাও যদি না পান ন্যূনতম, উনি দুর্নীতি করতে বাধ্য। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, যে আসলে আপনি যদি তাকে একটা গুড লাইফ না দেন, তাহলে তো ডিগনিফাইড লাইফ না দিলে উনি দুর্নীতি করতে বাধ্য। তো এই জিনিসগুলো আমার সংস্কার কমিশনের রিফর্মসের জায়গা থেকে বলার ছিল। 3-4টা কাজ এটা আমরা করব আগামী 1-2 মাসের ভিতরে। এছাড়া আরো অনেকগুলো কাজ আছে আমাদের। একটা গণমাধ্যম কমিশনের প্রস্তাবনা আছে।
বা আমাদের আরো কিছু নীতিমালার কাজ আছে। আমাদের যে টিভি থেকে শুরু করে অনলাইন পত্রিকাগুলোকে আমরা কিভাবে পুনর্মূল্যায়ন করব, এগুলোর লাইসেন্স কিভাবে দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে, এবং ওগুলোতে আসলে কি কি নীতিমালা দরকার। যেমন আমাদের সম্প্রচার নীতিমালা নিয়ে দেখলাম কালকে টিভিএস একটা রিপোর্ট করলো। হ্যাঁ, তো হয়তো রিপোর্ট তাদের মতো করছে একটা আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। আমরা এখনো পর্যন্ত এটা আমিও তুলি নাই, এখন হয়তো ওনারা জানছেন যে তুলছি, বাট আমরা এখন এটা নিয়ে তুলি নাই। আমরা এটা নিয়ে স্টেক হোল্ডার মিট করে আমরা এই সম্প্রচার নীতিমালাটা হয়তো ফাইনালাইজ করার চেষ্টা করব খুব শীঘ্রই। তো এই বিষয়গুলো আছে। শুধু পলিটিক্যাল জায়গা থেকে আমি যেটা বলি, বাংলাদেশে মানুষের আউটরেজটা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং মানুষ সবকিছু লিখতে পারতেছে। এখন আপনি যদি বলেন সবকিছু লিখতে পারতেছে, এটার প্রমাণ হচ্ছে আপনার নেত্র নিউজে কালকে বা 1-2 দিন আগে আসাদুজ্জামান নূর, সাবেক সংস্কৃতি মন্ত্রী, উনি একটা লেখা, ওনার মেয়ে একটা লেখা লিখছেন, সুপ্রভা সামথিং ওনার নাম, আমি ভুলে গেছি পরের অংশটা, সুপ্রভা তাসনিম, ইয়াস। সো উনি একটা লেখা লিখছেন। উনি ওই লেখাতে বলতেছেন যে তার বাবার বিরুদ্ধে কোনো স্পষ্ট অভিযোগ নেই, এবং তার বাবা ল্যাঙ্গুয়েজ করতেছেন, ভুয়া মামলায় আছেন। সত্য হচ্ছে তার বাবা 4 জন মানুষ হত্যার সাথে জড়িত, এবং আমি পার্সোনালি হত্যার শিকার এবং গুম এবং হত্যার শিকার একটা ফ্যামিলি মেম্বার, একটা মহিলার নিজে কণ্ঠস্বর আমি শুনছি একজন সাংবাদিকের মাধ্যমে। সে ভয়েস রেকর্ড পাঠাইছে, এটা আমার কাছে আছে। এটা নীলফামারীতে 2013 কি 14 সালে যখন ওনার গাড়িতে হামলা হয়েছে, 5 জনকে মেরে ফেলছে আওয়ামী লীগের, 13 কি 14 ঘটনা। তখন অ্যাজ রিভেঞ্জ আকারে আওয়ামী লীগের লোকরা যে দায়িত্ব ওনার উপরে বর্তায়, ওখানে গুম করলো, খুন করলো 4 জন লোককে। তো ওখানে লেখা আছে নেত্র নিউজে যে উনি তো দায়িত্বে ছিলেন না যখন অভ্যুত্থান হচ্ছে এবং যখন এখানে ম্যাসাকারটা হচ্ছে। আমার কথা হচ্ছে ঘটনা তো 15 বছরের। এই লেখাটা কিন্তু নেত্র নিউজে বের হয়েছে, আমি এখানে আলোচনা করলাম এতটুকু। আমরা কিন্তু লেখাটা চাপাতে কোনো বাধা দিব না, এবং দিচ্ছি না এবং দিব না। আমাদের সরকারের পলিসি হচ্ছে আমাকে ব্যক্তিগতভাবে উদ্ধৃত না করে অনেকগুলো পত্রিকা কল না দিয়ে, যে আপনাকে কল দিয়ে তথ্যমন্ত্রীকে কল দেওয়া হয়েছে, কিন্তু আমাকে কোনো কল দেওয়া হয় নাই, রিপোর্ট বেরিয়ে গেছে, আমরা কিছুই করিনি। আমরা ন্যূনতম কিছুই করতে চাই না। সংবাদ মাধ্যম যতটুকু যা ইচ্ছা লেখার অধিকার রাখে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমি এটা অনেকবার বলছি, আবারও বলতে চাই, যে সংবাদ মাধ্যমকে অবশ্যই প্রশ্ন করতে হবে। আমার অভিজ্ঞতাকে, আমরা তো একেবারে স্টুডেন্ট, একবারে সদ্য গ্রাজুয়েট, স্টুডেন্টশিপ থেকে উঠে আসছি। যত বেশি সংবাদ মাধ্যম প্রশ্ন করে, রাষ্ট্রের ভিতরে যারা দায়িত্বশীল আছে তারা আরো দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হয়। সুতরাং সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে, প্রশ্ন তুলতেই হবে। কিন্তু এটার আসলে মেট্রিক্স কি, এটা আসলে কিভাবে কাজ করবে, এটা অ্যাকাউন্টেবল করাটাই কি মুখ্য, নাকি হচ্ছে যে আরো 10টা পলিটিক্যাল উদ্দেশ্য এখানে থাকতে পারে? আমি মনে করি এটা একটু ভাবা দরকার। কিন্তু প্রশ্নটা করা দরকার, প্রতিষ্ঠানগুলোকে প্রশ্ন করা দরকার, ব্যক্তিকেও প্রশ্ন করা উচিত, কোনো সমস্যা নেই। এবং আমরা এই প্রশ্ন নিতে রাজি আছি, আমাদের সরকার এটা রাজি আছে। নেত্র নিউজের উদাহরণ দিছে, আরো অনেকগুলো পত্রিকার উদাহরণ আমি দিতে পারবো যারা লিখতে পারছে। এবং প্রশ্নটা হচ্ছে, গত 15 বছরে যে আউটরেজ আছে, ওই আউটরেজটা আসলে কিভাবে চ্যানেলাইজ হবে, এটা আমরা এবং পুরো বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম এটা ঠিক করতে ব্যর্থ হয়েছে। যারা মামলা, যার বিরুদ্ধে সঠিক অভিযোগ আছে, মানে একটা অভিযোগ যেটা সত্য, সে অভিযোগে কিন্তু মামলা হয় না, মামলা হয় হত্যা মামলা। এখন এটা নিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে আছি। আমরাও বারবার বলার চেষ্টা করতেছি আইন মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এগুলোকে একটা জায়গায় নিয়ে আসার জন্য। আর মামলা হওয়া আর লিগ্যাল প্রসিডিউর চলা কিন্তু 2টা ডিফারেন্ট থিং। মামলা, আমি কালকে ডেইলি স্টারের রিপোর্টটা বেরোলো প্রথম পাতাতে, 200-250 সামথিং মামলা হয়েছে। হ্যাঁ, কিন্তু মামলা হওয়া আর হচ্ছে প্রসিডিং, লিগ্যাল প্রসিডিং শুরু হওয়া আলাদা। তো আমরা তো মামলা তো যে কেউই করতে পারে বাংলাদেশ, কিন্তু সরকার কি ব্যবস্থা নিচ্ছে? সরকার আরবিট্রারিলি কাউকে ডিটেইন করে রাখতেছে,
বা রাখলে সেটা কোনো লিগাল প্রসিডিউর মেনে করতেছে কিনা, ওখানে কোনো লুপহোলস আছে কিনা সেটা আপনারা আলোচনা করতে পারেন। কিন্তু এখন তো ক্ষমতার বরকেন্দ্র অনেকগুলো, অনেক ধরনের রাজনৈতিক দল এখানে ক্ষমতার বরকেন্দ্রে আছে, শুধু একমাত্র সরকারে নেই, সরকারকে সবগুলো বরকেন্দ্রকে সামলে সরকার চালাতে হচ্ছে। তো ওখানে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর লোকেরা মামলা দেয়। স্থানীয়ভাবে মামলা বাণিজ্য হওয়া এটা বাংলাদেশের নতুন কোনো সংস্কৃতি নেই, এটা একটা লং স্ট্যান্ডিং ট্রেডিশন। তো ওই ট্রেডিশন তো আমরা বন্ধ করতে হলে একটা রিফর্ম প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে, ইনস্টিটিউশনগুলো বদলাইতে হবে। সেটা যখন না হবে, 60-70 জনের বিরুদ্ধে মামলা হবে, অজানা লোকদের বিরুদ্ধে মামলা হবে, গায়েবী মামলা হবে, গায়েবী মামলা হয়ে এই যে দরপাকড় এটা চলতে থাকবে। এটা তো আপনি তো রাষ্ট্রের একটা ইনস্টিটিউশন, শুধু মিডিয়া আর সাংবাদিকদের নিয়ে বললে হবে না। এটা তো একটা নাগরিকও এটা শিকার হইতে পারে, আমিও কালকে ক্ষমতা থেকে নেমে এটা শিকার হইতে পারি। তা আমি তো এটার বিরুদ্ধে, আমরা এটার বিরুদ্ধে। তো এই প্রসেসটা চলতেছে যতক্ষণ না রিফর্মস এগুলো বাস্তবায়ন হচ্ছে, এবং একজন সত্যিকার অর্থে বললেন পলিটিক্যাল কনসেনসাস যদি এটার ভিতরে না থাকে। আমি ওই দিনে আমার মন্ত্রণালয়ের একটি বৈঠকে বলছি, পলিটিক্যাল কনসেন্স ছাড়া এই সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্ভব না। আমি 10টা ভালো আইন করে দিয়ে গেলাম, ইট ডাজন্ট অ্যাড এনিথিং যদি পরবর্তী যারা সরকারে আসবেন তারা যদি এটাকে কন্টিনিউ না করেন, ওই কমিটমেন্ট যদি জনগণের প্রতি তাদের না থাকে, বা তারা যদি এটাকে কন্টিনিউ করার ব্যাপারে দায়বদ্ধ না ফিল করেন বা দায়বদ্ধ না ফিল করানো যায় তাদেরকে। তো আমি মনে করি যে রাজনৈতিক ভাবে বা যেভাবে সাংবাদিকদের হয়রানির বিষয়টা আছে, বা মামলা অযথা বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, ভুয়া মামলা হচ্ছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা অলরেডি আমাদের মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা আছে, তারা এগুলো দেখার চেষ্টা করতেছে। প্রেস উইং যেটা আছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে, তারাও এই জিনিসগুলো দেখভাল করে। আমরা এই প্রেস ফ্রিডম ডের আগেও আমরা একটা রিপোর্ট তৈরি করার চেষ্টা করছি। আমরা আশা করি এটা পুনর্নিরীক্ষণ করব এবং চেষ্টা করব যাতে সাংবাদিকরা অ্যাজ সাচ কোনো হয়রানির শিকার না হয়। কিন্তুটা হচ্ছে 15 বছরের মানুষের আউটরেজ আছে, এটা আপনাদের বুঝতে হবে। পাবলিক আউটরেজকে কিভাবে ডেমোক্রেটিক্যালি এবং লিগালি হ্যান্ডেল করতে হবে সেটা আমাদের জনগোষ্ঠী এখনো ওইটা হয়তো অতটা সাবালক হয়ে ওঠে নাই। কিন্তু আমি মনে করি যে কোনো হাউসে আজ পর্যন্ত হামলা হয়নি, এটা আপনাদের মানতে হবে। এবং প্রথম আলোতে যেদিন হামলা হয়েছে সেদিনই প্রথম এই ডিমোরালাইজড পুলিশ, যারা ডিমোরালাইজড ছিল ছাত্রদের সাথে সংঘর্ষের পরে এবং ছাত্রদের হত্যার পরে, তারা কিন্তু প্রথম লাঠিচার্জ করছে প্রথম আলোর সামনে এবং খুব বেধড়ক ভাবে পিটাইছে যারা বিক্ষোভ করছে। ওই বিক্ষোভকারীরা কিন্তু এরকম না যে তারা আমলিক করে, তারা সব আবার জুলাইয়ের লোক, কিন্তু বাঁচছে। ওরা যে আপদ করছে, গরু কুরবানি দিতে গেছে। আমি মনে করি এই কালচার, এটা একটা আমাদের তর্ক করতে হবে, এটা তর্ক সাপেক্ষ বিষয় যে এরকম একটা প্রতিবাদ আপনি করতে পারবেন কিনা, যেটার কিছু কমিউনাল ইঙ্গিত আছে। কিন্তু ওখানে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এবং আজ পর্যন্ত দেখবেন না বাংলাদেশের কোনো হাউসে, ইভেন কোনো স্থানীয় যে হাউসগুলো আছে, কেউ আক্রান্ত হয়েছে। তা আমরা মনে করি সরকার যথেষ্ট চেষ্টা করতেছে সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং যারা সাংবাদিক আছে তারা যেন সুরক্ষা পায় এবং হয়রানি মামলা থেকে শুরু করে যা যা আছে সেসব হয়রানি থেকে মুক্তি পায়। কিন্তু আমি মনে করি যে কোনো ফ্রিডমে, দুনিয়ার কোনো ফ্রিডমেই আনকন্ডিশনাল না। আপনার সোশ্যাল কন্ট্রাক্ট, একটা সোশ্যাল কন্ট্রাক্টে আপনি রাষ্ট্রে আসছেন, আপনি কিছু রাইট রেখে তারপর কিছু রাইট দাবি করেন। আপনাকে অবশ্যই রেসপন্সিবল আচরণ করতে হবে, অবশ্যই পেশাদার আচরণ করতে হবে, তাহলে আপনি আপনার রাইটটা পাবেন এবং জনগণ আপনাদের সাথে থাকবে। আর সাংবাদিকদেরকেও জনগণের প্রতি দায়বদ্ধ হইতে হবে। জাস্ট হাউসের পলিসি আমি বাধ্য ছিলাম বা আমরা এইভাবে করছি, এটা আমি মনে করি না। এইটা তো আমাদের সবার বাস্তবতা ছিল, বাংলাদেশ সবাই পেশিবাদের অধীনে ছিল। তো আমি মনে করি যে এই দায়বদ্ধতা এবং পেশাদারিত্বটা আমরা দেখব সাংবাদিকদের, এবং আমরা আমাদের সরকার যতদিন আছে আমরা চেষ্টা করব রিফর্মগুলো বাস্তবায়ন করার জন্য ধীরে সুস্থে সবার সাথে কথা বলে, স্টেকহোল্ডারদের সাথে, এবং সাংবাদিকদের কল্যাণের জন্য যতটুকু আমরা করে যেতে পারি আমরা ততটুকু চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, অনেকক্ষণ বলে ফেললাম হয়তো। সো থ্যাংক ইউ।